নমস্কার বন্ধুরা। আমি রিসেন্টলি লি কর্নিনের দ্য মমি মুভিটা দেখলাম। আর বিশ্বাস করো, এটা 2026 সালের সবথেকে ভয়ঙ্কর হরর মুভিগুলোর মধ্যে একটা হতে চলেছে। সিনেমাটা এখন একটু নতুন, তাই রেটিং বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু মুভিটা দেখে আমার যা মনে হচ্ছে, হরর ফ্যান হলে এটা তুমি একদমই মিস করবে না। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো সিনেমাটার পুরো গল্প আর সাথে এন্ডিংটাও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। গল্পের শুরু হয় ইজিপ্টের আসওয়ান শহর থেকে। একটা পরিবার গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে। পরিবারে আছে বাবা, মা, দুই ছেলে আর একটা মেয়ে। সবাই বেশ মজা করেই যাচ্ছিল, কিন্তু মায়ের মুখে একটা অদ্ভুত চিন্তা আমরা দেখতে পাই। কারণ তার বারবার মনে হচ্ছিল যে বাড়ি ফিরে গেলে হয়তো তাদের পোষা পাখিটাকে তারা আর দেখতে পাবে না। এরপর স্বামী স্ত্রী দুজনে বাড়ির নিচে সেলারে যায়, আর সেখানেই তারা এমন একটা জিনিস খুঁজে পায় যেটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছে। ওখানে তারা একটা কালো পিরামিডের মতো স্ট্রাকচার দেখতে পায়, আর তার ভেতরে ছিল এক বিশাল কালো পাথরের কফিন। অনেক কষ্টে যখন ওরা ওই কফিনটা খোলে, তখন দেখতে পায় তার ভেতরে একটা মমি শুয়ে আছে। প্রথমে তো সবকিছুই ঠিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করে কফিন খুলতেই ব্যবহার করা চেইনগুলো নিজে থেকেই নড়তে শুরু করে, তারপর সোজা গিয়ে আঘাত করে লোকটার মুখে। শুধু তাই না, চেইনগুলো তাকে মাটি থেকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, আর সেখানেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়। এটাই ছিল সিনেমার প্রথম শকিং ডেথ। আর ঠিক পরেই গল্পটা আমাদেরকে ইজিপ্টের একটা অন্য জায়গাতে নিয়ে যায়, যেখানে আমরা আরেকটা ফ্যামিলিকে দেখতে পাই। পরিবারের সেখানে কর্তা চার্লি ক্যানেন পেশায় একজন টিভি ইনভেস্টিগেটর ছিল, আর তার স্ত্রী লরিসা তখন প্রেগনেন্ট। লরিসার আগেই দুটি সন্তান ছিল, কেটি আর সেবাস্টিয়ান। খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারি কেটি আর চার্লির মধ্যে একটা আলাদা বন্ডিং আছে। দুজনেই মর্স কোড দিয়ে একে অপরের সাথে কথা বলতে পারে। একদিন লারিসা কাজে বেরিয়ে যায়, আর চার্লি বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করছিল। সেই সময় কেটি বাগানে খেলতে যায়, কিন্তু সেখানেই তার সঙ্গে দেখা হয় এক রহস্যময় মহিলার। আর এই মহিলাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। মহিলা নিজেকে ম্যাজিশিয়ান বলে পরিচয় দেয়, তারপর কেটিকে কয়েকটা ম্যাজিক ট্রিক দেখায়, এমনকি চকলেটও দেয়। কথা বলতে বলতে জানা যায় কেটি আগে থেকেই এই মহিলাকে চেনে। শুধু তাই না, মহিলার মেয়ে লালার সাথেও এই কেটির বন্ধুত্ব রয়েছে। মনে হয় বেশ কয়েকদিন ধরেই তাদের দেখা সাক্ষাৎ হচ্ছিল। হঠাৎ মহিলাটা কেটিকে বলে তার কাছে এমন একটা ফল আছে যেটা চকলেটের থেকেও বেশি মিষ্টি। এরপর সে কেটির হাতে একটা অ্যাপেল দেয়, কিন্তু অ্যাপেলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত পোকা কেটির মুখের ভেতর ঢুকে যায়, আর কেটি নিঃশ্বাস নিতে না পেরে কাশতে শুরু করে। এদিকে বাড়ির ভেতরে চার্লি একটা কাপবোর্ডে খুলে অনেক চকলেট ওয়্যাপার খুঁজে পায়। তখনই তার সন্দেহ হয় যে কেউ লুকিয়ে লুকিয়ে কেটিকে চকলেট দিচ্ছিল। সে দৌড়ে বাইরে যায়, কিন্তু বাইরে গিয়ে সে বাগানের মধ্যে কোথাও সে কেটিকে দেখতে পায় না। মুহূর্তের মধ্যে চার্লির মাথা আকাশ ভেঙে পড়ল। সে চারিদিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর দেখতে পায় একটা রহস্যময় মহিলা একটা ছোট মেয়েকে নিয়ে দৌড়ে পালাচ্ছে। চার্লি তার পিছু নেয়, কিন্তু হঠাৎ তখন শহরের ওপর দিয়ে নেমে আসে এক বিশাল মরুভূমির ঝড়, আর সেই ঝড়ের মধ্যেই মহিলাটা হাওয়ার মতো উধাও হয়ে যায়। এরপর দৃশ্য চলে যায় পুলিশ স্টেশনের মধ্যে। চার্লি আর লরিসা তাদের মেয়ে নিখোঁজ হওয়ার পর রিপোর্ট করে পুলিশের কাছে, কিন্তু পুলিশ সাহায্য করার বদলে উল্টে তাদেরকেই সন্দেহ করতে শুরু করে। এমনকি সিনিয়র ডিটেকটিভরা ভাবতে শুরু করে যে হয়তো নিজেরাই মেয়েকে গায়েব করেছে। স্বাভাবিকভাবেই চার্লি ভীষণ রেগে যায়। তখন সেখানে আমাদের সাথে পরিচয় হয় ডিটেকটিভ ডালিয়া জাকির সাথে, যে অন্যদের মতো একদমই ভাবছিল না। তার বিশ্বাস ছিল যে চার্লি আর লারিসা দুজনেই নির্দোষ। তবুও পুলিশ কোনো সূত্র খুঁজে পায় না, আর কেটি যেন পৃথিবী থেকে পুরো হারিয়েই যায়। এরপর গল্প এক লাফে এগিয়ে পৌঁছায় 8 বছর পরে। 8 বছর পরেও চার্লি আর লারিসা তাদের মেয়েদের কথা ভুলতে পারেনি। কেটি কোনো খোঁজ পাওয়া যায় না। সেবাস্টিয়ান এখন অনেক বড় হয়ে গেছে, আর এদের মধ্যে লারিসার আরেকটি কন্যা সন্তানও জন্ম দিয়েছে। তাদের সঙ্গে থাকে লারিসার মা কারমাইন, যিনি খুবই ধর্মভীরু ক্যাথলিক। ঠিক এই সময় সিনেমা আমাদের ফিরিয়ে নিয়ে যায় ইজিপ্টে। আসওয়ান মরুভূমির মধ্যে একজন লোক যাচ্ছিল। হঠাৎ সে দূরে একটা ছোট্ট এয়ারক্রাফট ক্র্যাশ হতে দেখে। ঘটনাস্থলে পৌঁছে দেখে যে সেখানে দুজন পাইলটই মারা গেছে, আর ক্র্যাশ সাইটের কাছেই পড়ে আছে একটা কালো বেসল্ট সার্কোফাগাস। খবর পেয়ে আর্কিওলজিস্টরা সার্কোফাগাসটাকে একটা ল্যাবরেটরিতে নিয়ে যায়। ভেতরে একটা ছোট্ট বাচ্চার মমি পাওয়া যায়। প্রথমেই সবাই ভেবেছিল যে এটা বহু পুরনো বছরের কোনো মৃতদেহ, কিন্তু রপিং খুলতে শুরু করতেই অসম্ভব এক ঘটনা ঘটে। হঠাৎ মমিটা যেন নড়ে ওঠে।
তখনই সবাই বুঝতে পারে এটা আসলে কোনো মমি নয়, এটা একটা জীবন্ত মেয়েকে মমির মধ্যে মুড়ে সার্কোফাগাসের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল। মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল, তার পুরো শরীর জুড়ে ছিল অদ্ভুত সব কাপড় আর রহস্যময় চিহ্ন, যেগুলো অর্থ কেউই বুঝতে পারছিল না। কিন্তু আসল শখটা তো এখনো বাকি ছিল। কিছুক্ষণ পর আর্কিওলজিস্টরা মেয়েটার পরিচয় জানতে পারে, আর সেটা জানার পর সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ ওই মেয়েটা আর কেউ না, 8 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া কেটি। হ্যাঁ, সেই কেটি যাকে সবাই মৃত ভাবছিল। এরপরই চার্লির কাছে আমেরিকান এম্বাসি থেকে একটা জরুরি ফোন আসে, আর ফোনে তাকে জানানো হয় তার বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটি কেটিকে তারা জীবিত অবস্থায় খুঁজে পেয়ে গেছে, যদিও তার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। খবরটা শুনেই চার্লি আর লালিসা আর একটি মুহূর্ত দেরি না করে তার সঙ্গে দেখা করতে চলে যায়। তবে দেখা করার আগে ডক্টর ভান তাদেরকে একটা সতর্কতাবার্তা জানায়। সে বলে যে কেটি আর আগের মতো একদমই নেই। গত 8 বছর বয়সের ভয়ঙ্কর কষ্ট তাকে শারীরিক আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিয়েছে। সে প্রায় কথা বলতে পারে না, সবসময় চুপচাপ থাকে, আর নিজের আশেপাশের জগৎ থেকে যেন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সব থেকে ভয়ের বিষয় হচ্ছে এটাই যে সে মাঝে মাঝে নিজেকেই আঘাত করার চেষ্টা করে, তাই তাকে সব সময় নজরদারিতে রাখা হয়। অবশেষে চার্লি আর লারিসা তাদের মেয়েকে দেখে তখন তারা একবারে স্তম্ভিত হয়ে গেছিল, কারণ কেটিকে আর সাধারণ কোনো মেয়ের মতো দেখাচ্ছিল না, তাকে দেখতে যেন একটা জীবন্ত মমির মতো লাগছিল। তবুও বাবা মা হিসাবে তারা হাল ছাড়তে রাজি ছিল না। তারা ঠিক করে কেটিকে বাড়িতে নিয়ে যাবে। তাদের বিশ্বাস ছিল যে ভালোবাসা আর যত্ন পেলে হয়তো একদিন সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এদিকে ডিটেকটিভ ডালিয়াও নিজের তদন্ত চালিয়ে যাচ্ছিল। সে চার্লিকে কথা দেয় এই 8 বছর কেটির সঙ্গে আসলে কি ঘটেছিল সেই রহস্যগুলো সে বের করেই ছাড়বে। কিছুদিনের মধ্যে কেটি বাড়িতে ফিরে আসে। তার জন্য আলাদা একটা ঘর তৈরি করা হয়। সেবাস্টিয়ান বহু বছর পর নিজের দিদিকে দেখে অবাক হয়ে যায়, আর ছোট্ট মেয়েটা তো শুধুমাত্র কেটির গল্পই শুনেছিল, তাই সে দিদির সঙ্গে দেখা করার জন্য খুব উত্তেজিত ছিল। কেটিকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। এরপর কারমাইন তার সুস্থতার জন্য প্রার্থনা করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ঘটে প্রথম একটা অস্বাভাবিক ঘটনা। কেটি ধীরে ধীরে নিজের চোখ ঘুরিয়ে কারমাইনের দিকে তাকায়, তারপর কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ করে নিজের মাথা দিয়ে জোরে জোরে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে কারমাইনের মুখ থেকে সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করে। আর কয়েক সেকেন্ড পর কেটি এমন একটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে যেটা শুনলে যে কোনো কারোর গা শিউরে উঠবে। শুধু তাই না, তার পুরো শরীর বিছানার ওপর অস্বাভাবিকভাবে মোচড়াতে শুরু করে। সেই রাতে পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ করে কেটি নিজের ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে নয়। সে বাড়ির দেওয়ালের ভেতর দিয়ে হামাগুড়ি দিতে শুরু করে। বাড়ির দেওয়ালের মধ্যে গোপন প্যাসেজ ছিল, যেগুলো ট্র্যাপ ডোর দিয়ে খোলা যেত। চার্লি আর লারিসা কেটির পিছনে, আর কিছুক্ষণ পর এমন একটা দৃশ্য দেখে যা দেখে তাদেরও বমি পেয়ে যায়। তারা দেখতে পায় কেটি একটি জীবন্ত স্করপিয়ন চিবিয়ে খাচ্ছে। ভয় আর ঘৃণায় তাকে তারা জোর করে বমি করায়, তারপর নিরাপদে তাকে ঘরের মধ্যে আটকে রাখে। আর কিছুদিন পর ডিটেকটিভ ডালিয়া চার্লির কাছে কিছু ছবি পাঠায়। ছবিগুলো ছিল সেই রহস্যময় সিম্বলের ছবি, যেগুলো কেটির শরীরে চড়ানো কাপড়ের ওপর পাওয়া গেছিল। চার্লি এই সিম্বলগুলোকে নিয়ে একদম অবসেস হয়ে পড়ে, কারণ তার একটাই প্রশ্ন ছিল যে এই 8 বছরের মধ্যে তার মেয়ের সাথে আসলে কি ঘটেছিল, আর সেই উত্তর খুঁজে বের করার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। পরের দিন লারিসা আর কারমাইন মিলে কেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছিল। সেই সময় লারিসার নজরে পড়ে কেটির পায়ের নখ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। সেই নখগুলো সে কাটতে শুরু করে, কিন্তু একটা নখ কাটতেই এমন কিছু ঘটে যা দেখে তারও বুক কেঁপে উঠেছিল। নখের সঙ্গে সঙ্গে কেটির পায়ের চামড়ার একটা অংশ পর্যন্ত খুলে আসে, আর তার নিচে দেখা যায় এক অদ্ভুত সিম্বল, যেগুলো মমির ওয়াপিং এ পাওয়া গেছিল। ব্যথায় কেটি প্রচন্ডভাবে ছটপট করতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে সিডাটিভ দিয়ে শান্ত করা হয়। এই ঘটনাটা লারিসাকে পুরোপুরি ভেঙে দেয়। নিজের মেয়েকে এইরকম অবস্থায় দেখে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। অন্যদিকে চার্লি বাড়ির একটা কার্পেটের ভেতরে অদ্ভুত ধরনের আঠালো একটা পদার্থ খুঁজে পায়, আর তাতেই রহস্যটা আরো বেশি গভীর হয়ে যায়। এরপর একসময় চার্লি দেখে যে লারিসা মানসিকভাবে একদম ভেঙে পড়েছে, আর তখনই তাদের দুজনের মধ্যে বড়সড় ঝগড়াও শুরু হয়। লারিসা অভিযোগ করে যে চার্লি সবসময় তার অতীত নিয়ে পড়ে আছে। সে শুধু জানতে চাইছিল যে 8 বছর ধরে কি হয়েছিল তার সাথে, কিন্তু এখন কেটিকে কিভাবে সুস্থ করা যায় সেদিকে সে মন দিচ্ছে না। চার্লিও চুপ থাকার মানুষ নয়। সে লারিসাকে মনে করিয়ে দেয় যে কেটি নিখোঁজ হওয়ার আগে কয়েকদিন ধরে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে চকলেট দিচ্ছিল।
অথচ আর কেউই সেটা গুরুত্ব দেয়নি। তারা জাস্ট একে অপরকে ব্লেম করছিল, আর তাদের মধ্যে এই ফিলিংসটাই তাদেরকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। এরপর লারিসা কেটির পাশে বসে কান্না করতে করতে অনুরোধ করে যে অন্তত একবার কিছু বলার চেষ্টা করুক কেটি, কিন্তু কেটি কোনো উত্তর দেয় না, বরং হঠাৎ করে নিজের মায়ের মুখের ওপর থুতু ছুঁড়ে মারে। ঘটনাটা এতটাই ডিস্টার্বিং ছিল যে সবাই কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে যায়। আর তখনই চার্লির চোখে একটা অদ্ভুত জিনিস নজরে পড়ে। কেটির পা থেকে চামড়ার অংশটা আগেই খুলে এসেছিল, সেটার একটা টুকরো হুইল চেয়ারের মধ্যে আটকে গেছিল। চার্লি সেটা তুলে নিজের ঘরে নিয়ে যায়, এরপর ধীরে ধীরে সেই স্তরগুলোকে আলাদা করতে শুরু করে। আর তখনই সে বুঝতে পারে যে এর ভেতরে কিছু একটা লেখা আছে। লেখাগুলো ছিল কোনো প্রাচীন ভাষায়, কিন্তু চার্লির পক্ষে সেগুলো অর্থ বের করা সম্ভব ছিল না। তাই সে নিউ মেক্সিকোর কমিউনিটি কলেজে যায়, আর সেখানকার আর্কিওলজিস্ট প্রফেসর ভিক্সলের সাথে সে দেখা করে। সবকিছু দেখার পর প্রফেসর ভিক্সলা তাকে বলে সে সময় পেলে এই রহস্যময় লেখাগুলোর অর্থ বের করার চেষ্টা করবে। এদিকে বাড়িতে ফিরে চার্লি আবার কেটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেটি কোনো উত্তর দেয় না, বরং সে অদ্ভুতভাবে নিজের দাঁত কটকট করতে শুরু করে। প্রথমে চার্লি হয়তো মনে করে এটা হয়তো কেটির আরেকটা অস্বাভাবিক আচরণ, কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় একটা বিষয় আসে। সে বুঝতে পারে যে কেটি আসলে এলোমেলোভাবে দাঁতগুলো কটকট করছে না, ওটা ছিল মর্স কোড। কারণ ছোটবেলায় কেটি আর চার্লি মর্স কোড ব্যবহার করে একে অপরের সাথে কথা বলতো। চার্লি সঙ্গে সঙ্গে সেই প্যাটার্নগুলো লিখে নিতে শুরু করে আর ডিকোড করার চেষ্টা করে। সেখানে একটা নাম সামনে আসে, লায়লা। এই নামটা দেখেই চার্লির চোখ বড় হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ডিটেকটিভ ডালিয়াকে এই বিষয়টা জানায়। ডালিয়া চার্লিকে বলে যে 8 বছর আগে কেটির পরিচিত কারোর নাম কি লায়লা ছিল, কোনো বন্ধু বা আত্মীয় বা পরিচিত কেউ? এই প্রশ্নটা শুনেই চার্লির মাথায় পুরনো স্মৃতি ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে কেটির পুরনো জিনিসপত্র রাখা একটা বক্স খুলে বসে। সেখানে অসংখ্য কার্ড, লেটার, অনেক পুরনো স্মৃতি জমা ছিল। বেশিরভাগই ছিল সিম্প্যাথি কার্ড, যেগুলো কেটি নিখোঁজ হওয়ার পর বিভিন্ন মানুষজন পাঠিয়েছিল। চার্লি একের পর এক কার্ড দেখতে থাকে, আর হঠাৎ করেই সে একটা এমন কার্ড খুঁজে পায় যেটা যে পাঠিয়েছিল সেখানে নাম লেখা ছিল লায়লা খালিল। সব থেকে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এটাই যে কার্ডটার মধ্যে জড়িয়ে ছিল একটা ধরনের চকলেট ব্যাপার। এটা ঠিক ওই চকলেট ব্যাপারই ছিল যেটা ছোটবেলাতে কেটিকে দেওয়া হতো, আর কেটি নিখোঁজ হওয়ার পর এই চকলেট পেপারের র্যাপিংটাই বাড়িতে খুঁজে পেয়েছিল চার্লি। ব্যাপারটার সাথে একটা ছোট নোটও আটকানো ছিল, সেখানে লেখা ছিল ইউ আর সুইটার দেন দিস চকলেট। আর নোটটির ভেতরে ছিল লায়লা। সেখানে লায়লা লিখেছিল কেটি তার সব থেকে কাছের বন্ধু, আর কেটির সঙ্গে যা ঘটেছে তাতে সে ভীষণ দুঃখিত। এই চিঠিটা পাওয়ার পর চার্লির সন্দেহ আরো বেড়ে যায়। এদিকে বাড়ির ভেতরে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। চার্লি আর লরিসার ছোট মেয়েটা হঠাৎ কেটির ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহল বশত সে দরজার কাছে গিয়ে কান পাততে শুরু করে, আর তখনই আমরা ভেতর থেকে কেটির গলা শুনতে পাই। এটা শুনে তো একদম ছোট্ট বাচ্চা মেয়েটা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ বাড়িতে ফেরার পর কেটি প্রায় কোনো কথাই বলেনি, কিন্তু এবার সে নিজে থেকেই কথা বলছিল। খুব শান্ত গলায় সে মার্টকে বলল সে তার সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হতে চায়। প্রথমে মার্ট বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছিল না, বা ধীরে ধীরে সে দরজার আরো কাছে চলে যায়। কিন্তু পরের মুহূর্তে কেটি একটা এমন কথা বলে যেটা শুনে মেয়েটার রক্ত পুরো হিমহিম হয়ে গেছিল। কেটি ফিস ফিস করে উত্তর দিল যে আমি তোমার স্বাদ নিতে চাই। কথাটা শুনেই মেয়েটা ভয়ে পিছিয়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কেটির ঘরের ভেতর থেকে অদ্ভুত কিছু মন্ত্র পড়তে শুরু করে, আর সেই মন্ত্রের প্রভাবে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই যে মেয়েটির শরীরটা মাটি থেকে ওপরে উঠে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। কয়েক সেকেন্ড পর সে আবার মাটিতে পড়ে যায়। যে অশুভ শক্তিটা কেটির ওপর বাসা বেঁধেছিল সেটা এবার ধীরে ধীরে মাঠের ওপরে প্রভাব ফেলতে শুরু করে। এদিকে চার্লি লায়লার এই চিঠিটা একটা ছবি ডিটেকটিভ ডালিয়াকে পাঠায়। ডালিয়া খুব মন দিয়ে পোস্টার স্ট্যাম্পটা পরীক্ষা করে, আর সেখান থেকেই সে একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। চিঠিটা পাঠানো হয়েছিল ইজিপ্টের আসওয়ান শহর থেকে। যদিও এতে সার্চ এরিয়া কিছুটা ছোট হয়, তবুও কাজটা খুব একটা সহজ ছিল না, কারণ আসওয়ানের আশেপাশে বিশাল এলাকা জুড়ে মাত্র একটাই পোস্ট অফিস ছিল। তবুও ডালিয়া হাল ছাড়েনি। সে স্যাটেলাইট ইমেজ ধরে এলাকা বিভিন্ন ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে, আর তখনই তার চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। মরুভূমির একদম মাঝখান দিয়ে একটা নেক্টেরিয়ান অর্কাড, মানে ফলের বাগান। বিষয়টা এতটাই অস্বাভাবিক ছিল যে সে সঙ্গে সঙ্গে তার সন্দেহ হয়, কারণ আসওয়ানের মধ্যে একটা রুক্ষ মরুভূমির মধ্যে এমন একটা বাগান থাকার কথা না। আর তারপর ডালিয়ার মাথায় আরেকটা তথ্য ফিরে আসে। যে প্লেনটা ক্র্যাশ করেছিল সেখানে সাইড থেকে ওই সার্ফ গাছটা উদ্ধার করা হয়েছিল, আর সেইখানে একই ধরনের নেক্টেরিয়ান ফ্রুটও পাওয়া গেছিল। আর মরুভূমির মাঝখানে সেই রহস্যময় বাগান, সবকিছুর মধ্যে একটা সংযোগ রয়েছে। তার ধারণা হয় যে যারা কেটিকে অপহরণ করেছিল
তারা সম্ভবত আসওয়ান মরুভূমির মাঝখানেই থাকা সেই রহস্যময় নেকটেরিয়ান অর্কাটের আশেপাশে তারা থাকতো। তাই সত্যিটা জানার পর টালিয়া একই জায়গাতে আবার সেই তদন্ত করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে চার্লি ও কেটির শরীরে সেই রহস্যময় সিম্বলগুলোর পুরোপুরি তথ্য জানার চেষ্টা চালিয়ে যায়। আর আবার প্রফেসর ব্রিক্সেলের সঙ্গে সে দেখা করে। প্রফেসর জানায় যে এই সিম্বলগুলোর ভাষা প্রায় 5,000 বছরেরও পুরনো, অর্থাৎ 3,000 বিসি সময়কার। আর এগুলো অ্যাকচুয়ালি ছিল কোনো বড় রিচুয়াল বাইন্ডিং সেরেমনির ছোট ছোট অংশ। সবচেয়ে ভয়ের বিষয় ছিল পুরো লেখার মধ্যে একটা নামই বারবার আসছিল, সেটা হচ্ছে নাসমারনিয়ান। চার্লি জানতে চায় যে নাসমারনিয়ানটা আসলে কি। তখন প্রফেসর তাকে প্রাচীন ইজিপশিয়ান ডিমোনোলজি থেকে একটা পুরনো লেকচার শোনায়। সেখানে বলা হয় যে নাসমারনিয়ান ছিল এক ভয়ঙ্কর ডিমোনিক এন্টিটি, যে মানুষের ছায়ার মধ্যেই থাকতো আর তাদের মধ্যেই বসবাস করতো, কিন্তু সে পরিবারের সদস্যকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিত। বাবাকে নিজের সন্তানকে আঘাত করতে বাধ্য করত, মাকে নিজের সন্তানকে কবর দিতে বাধ্য করত। এই কারণেই তাকে বলা হতো ডিস্ট্রয়ার অফ ফ্যামিলিজ। শুধু তাই না, এই অশুভ শক্তি নাকি এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তো যেন একটা অভিশাপ আর রোগ। কিন্তু প্রায় 2000 বিসির হঠাৎ করেই এইসব রেকর্ড ইতিহাস থেকে হারিয়ে যায়। গুজব ছিল যে কিছু পুরোহিত এই শক্তিশালী রিচুয়ালের মাধ্যমে নাসমারনিয়ানকে বন্দি করে ফেলেছিল। এই কথাটা শোনার পর চার্লির শরীর থেকে ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ তার মনে হতে থাকে তাহলে কি সেই একই ডিমন এখন কেটির শরীরের মধ্যেও বাস করছে। এদিকে ডালিয়া অবশেষে সেই জায়গাটার মধ্যে পৌঁছে যায়। সেই বাড়িটিকে দেখে মনে হচ্ছিল যে বাড়িটির মধ্যে কেউই নেই, আর যেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম, সেই বাড়ি যার নিচে ছিল রহস্যময় কালো পিরামিড। বাড়ির ভেতরে তদন্ত করতে গিয়ে ডালিয়া অনেক রিচুয়ালের চিহ্ন খুঁজে পায়। সবকিছু দেখে মনে হচ্ছিল যে কেটিকে এই রিচুয়ালগুলোর অংশ বানানো হয়েছিল। তদন্ত শেষ করে যখন সে বেরিয়ে আসছিল, ঠিক তখনই তার সামনে হাজিরা দেয় সেই রহস্যময় ম্যাজিশিয়ান ওমেন। কোনো কথা না বলেই মহিলা ডালিয়ার উপর হামলা করে। ভাগ্য ভালো যে ডালিয়া দ্রুত রিয়াক্ট করে এবং গুলি চালিয়ে তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর ডালিয়া কাছে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে দেখে দৌড়াতে শুরু করে। ডালিয়া তার পিছনে অবশেষে তাকে ধরে ফেলে। তখন সে দেখে যে মেয়েটা মাটির নিচের মধ্যে কিছু লুকিয়ে ছিল, সেটাকে খুঁড়ে বের করার চেষ্টা করছে। সেখানে একটা বক্সের ভেতর ডালিয়া কিছু পুরনো ভিসিআর ক্যাসেট খুঁজে পায়, আর ক্যাসেটের গায়ে বড় বড় করে লেখা ছিল কেটি। এই ক্যাসেটটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ডালিয়ার সঙ্গে সঙ্গেই বুঝে যায়। এরপর মেয়েটিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন তার সামনে আসে একটা বড় রহস্য। মেয়েটির নাম হচ্ছে লায়লা। হ্যাঁ, এই হচ্ছে সেই লায়লা যার নামটি মর্স কোডের মাধ্যমে কেটি বলেছিল। আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা যে সেই ম্যাজিশিয়ান ওমেন আসলে ছিল লায়লার নিজের মা। ডালিয়া লক্ষ্য করে লায়লা ঠিকমতো কথা বলতে পারছে না, কারণ তার জিভের একটা অংশ কেটে ফেলা হয়েছিল। লালিয়া জানে যে তার মায়ের এই সমস্ত কাজকর্ম সে সবাইকে বলতে চেয়েছিল, আর সেই কারণেই তার মা শাস্তি হিসাবে তার জিভটা কেটে ফেলে। এরপর লায়লা কিছু এমন ইনফরমেশন দেয় যা শুনে সবারই রহস্য ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। সে জানায় ফ্লাড আসার আগে তাদের পরিবার সেই কালো সার্ফোগাসটাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যে প্লেন সার্ফোগাসটাকে নিয়ে যাচ্ছিল সেটা ক্র্যাশ করে, আর ক্র্যাশে মারা যায় দুটো পাইলট। এই সিনেমাটা শুরুতেই লায়লার নিজের দুই ভাইকে দেখানো হয়েছিল, আর এটাই হচ্ছে সেই ফ্যামিলির ওপেনিং সিনটা। অন্যদিকে ডালিয়া নিচেও কেটির লেখা সেই ভিসিআর ক্যাসেট দেখতে শুরু করে। এদিকে সব প্রমাণ হাতে পাওয়ার পর ডালিয়া বারবার চার্লির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কারণ অবশেষে সে জানতে পেরেছিল যে গত 8 বছরে কেটির সঙ্গে আসলে কি হয়েছিল। কিন্তু সমস্যাটা হলো চার্লি আর কোনো কলই ধরছিল না। সময় নষ্ট না করে ডালিয়া সরাসরি চার্লির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, এবং অন্যদিকে বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এবার নাসমানিয়ানের প্রভাব পড়তে শুরু করে ছোট মার্ডের ওপরও। স্কুলে গিয়ে সে হঠাৎ অদ্ভুত আর অশ্লীল কথা বলতে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে স্কুল থেকে চার্লিকে ডেকে পাঠানো হয়, কিন্তু বাড়ি ফেরার পথেও মার্ডের আচরণ আরো বেশি অস্বাভাবিক হতে শুরু করে। হঠাৎ করেই সে নিজের ভাই সেবাস্টিয়ানের দিকে তাকিয়ে অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করে। এদিকে বাড়িতে কারমাইন কেটির ঘরে ঢুকে তার জন্য প্রার্থনা করতে শুরু করে, কিন্তু কেটির কাছে যেতেই ভয়ঙ্কর কিছু ঘটে। হঠাৎ করে কেটি গভীর ডিমনিক গলায় বলতে শুরু করে এবং কারমাইনের ওপর তাকিয়ে তাকে আক্রমণও করে। তারপর এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কারমাইন
কারমাইন ঘরের ভেতরেই আটকে পড়ে যায়। এরপর কেটি তাকে মানসিক আর শারীরিক দিক থেকে নির্যাতন করতে শুরু করে। একসময় সে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে কারমাইনের গলায় থাকা ক্রসটাকে অদৃশ্য শক্তি দিয়ে চেপে ধরতে শুরু করে। ক্রসটা যেন জীবন্ত হয়ে তার গলাটা টিপে ধরেছিল। কেটি অলৌকিক শক্তি দিয়ে কারমাইনকে মাটি থেকে তুলে পুরো ঘরের প্রান্তে একটা জায়গায় পুরো ছুঁড়ে ফেলে দেয়। আঘাতটা এতটাই জোরে ছিল যে কারমাইন জানলা ভেঙে বাড়ির বাইরে গিয়ে পড়ে। ঠিক তখনই চার্লি, সেবাস্টিয়ান আর মার্ট বাড়িতে ফিরে আসে। আর তারা এসে যেটা দেখে, জীবনে তারা কোনোদিনও সেটা ভুলতে পারেনি। কারমাইনের মৃতদেহ সোজা এসে তাদের গাড়ির ওপর আছড়ে পড়ে। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। দৃশ্যটা দেখে সবাই আতঙ্কে জমে যায়, শুধুমাত্র একজন ছাড়া, মার্ট। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। আর তখনই সবাই বুঝতে পারে যে অশুভ শক্তিটা আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। কারমাইনের মৃত্যুর পর লারিসা পুরোপুরি ভেঙে যায়। সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে কারমাইনের ফিউনাল সেরেমনিতে। চার্লি আর লারিসার ছোট্ট বাচ্চা মেয়েটা নিজের মুখ থেকে সব দাঁতগুলোকে একে একে করে উপড়ে ফেলতে থাকে। তারপর নিজের দিদার মৃতদেহ থেকে সে ডেঞ্জারটাকে খুলে নিয়ে নিজের মুখেই লাগিয়ে নেয়। দৃশ্যটা এতটাই ডিস্টার্বিং ছিল যে সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে কেটি এবার সেবাস্টিয়ানকে মানসিকভাবে ভাঙতে শুরু করে। সে বারবার সেবাস্টিয়ানকে মনে করিয়ে দেয় যেদিন সে নিখোঁজ হয়েছিল সেদিন বাইরে খেলতে যাওয়ার আইডিয়াটা সেবাস্টিয়ানই দিয়েছিল। কেটি বারবার বলতে থাকে যে তার জীবনের সমস্ত কষ্টের জন্য সেবাস্টিয়ানই দায়ী। এই কথাগুলো ধীরে ধীরে সেবাস্টিয়ানকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে। আর ঠিক এই জিনিসটাই নেসম্যানিয়ান চেয়েছিল, কারণ সে পরিবারের প্রত্যেক সদস্যকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে ধ্বংস করতে ভালোবাসে। পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। কেটির শক্তি এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছিল। ঘরের ভেতরে বন্দি থাকা সত্ত্বেও সে মাঝে মধ্যে ভেঙে বেরিয়ে আসে। সে উল্টো হয়ে সেলিং এর উপর দিয়ে হামাগুড়ি দিতে শুরু করে। একটা মানুষের পক্ষে যেটা করা অসম্ভব। এই মুহূর্তে আর কোনো সন্দেহ থাকে না, কেটি হঠাৎ করে নিজের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলে আর সবার সামনে কারমাইনের কফিনের ভেতর ঝাঁপিয়ে পড়ে। আর তারপর যেটা হয় সেটা দেখে সবাই আতঙ্কে চিৎকার করে উঠেছিল। কেটি নিজের দিদার মৃতদেহ খেতে শুরু করে। শুধু তাই না, সে কারমাইনের রক্ত পর্যন্ত চাটতে শুরু করে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ফিউনালে থাকা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর চার্লি আর লারিসা দুজনেই মানসিকভাবে এতটা ভেঙে পড়ে, বিশেষ করে লারিসা আর বিশ্বাসই করতে পারছিল না যে এটা তাদের মেয়ে নয়। তার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে কেটির শরীরের ভেতরে এমন কিছু জিনিস বাস করছে যেটা একদমই নর্মাল নয়। তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে কেটিকে হুইল চেয়ারের সঙ্গে বেঁধে রাখে আর ঘরের ভেতর বন্দি করে রাখে। ঘরের বাইরে সবাই পাহারা দিতে থাকে, কিন্তু এসব কিছু কাজেই আসছিল না, কারণ মাঝে মধ্যেই ঘরের ভেতর থেকে অদ্ভুত চিৎকার শোনা যেত। কখনো কেটি অজানা ভাষায় কথা বলতে, কখনো আবার তার হুইল চেয়ার নিচে থেকেই মাটির থেকে ওপরে উঠে যেত আর কয়েক সেকেন্ডের পর প্রচন্ড জোরে মাটিতে আছড়ে পড়তো। সবকিছুই প্রমাণ করছিল যে নেসম্যানিয়ান আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। ঠিক এই সময় ডালিয়া অবশেষে চার্লিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। তার হাতে ছিল সেই ভিসিআর ক্যাসেটটা, যেটা সে লাইলার কাছ থেকে পেয়েছিল। ডালিয়া জানায় যে এই ক্যাসেটটার মধ্যেই লুকিয়ে আছে কেটির নিখোঁজ হওয়ার পুরনো রহস্য। এরপর চার্লি, লারিসা আর ডালিয়া একই সঙ্গে ক্যাসেটটা দেখতে শুরু করে। আর তখন সামনে আসে সিনেমার সব থেকে বড় টুইস্ট। ভিডিওতে জানা যায় যে ম্যাজিশিয়ান ওমেনের পরিবার আসলে ছিল একটা প্রাচীন কাল্টের সদস্য। হাজার হাজার বছর ধরে তাদের একটাই কাজ ছিল, নাসমারনিয়ানকে বন্দি করে রাখা। কারণ এই ডিমনটাকে মেরে ফেলা যায় না, শুধুমাত্র নিয়ন্ত্রণ করে রাখতে হবে। কাল্টের সদস্যরা একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে নাসমারনিয়ানকে জীবন্ত মানুষের শরীরের ভেতরে বন্দি করে রাখতো। এর জন্য বিশেষ ধরনের কাপড় তারা ব্যবহার করতো, যেগুলোর উপর পবিত্র ইনস্ক্রিপশন লেখা থাকতো। এই ইনস্ক্রিপশন গুলোই ডিমনের শক্তিটাকে আরো বেশি আটকে রাখতো। আর তখনই চার্লি একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। কেটি উদ্ধার হওয়ার পরও তার শরীর থেকে যতবার ওয়াপিং খোলা হয়েছে ততবার নাসমারনিয়ান আরো বেশি শক্তিশালী হয়ে গেছিল। মানে অজান্তেই তারা ডিমন তাকে মুক্ত করতে সাহায্য করেছিল। যখন কোনো হোস্ট মারা যাওয়ার একদম কাছাকাছি পর্যায়ে পৌঁছে যায়, তখন রিচুয়ালের মাধ্যমে ডিমনটাকে একটা অন্য শরীরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এইভাবেই হাজার বছর ধরেই নাসমারনিয়ানকে এক হোস্ট থেকে আরেক হোস্টে শরীরে ঘুরে বেড়াচ্ছিল। আর ম্যাজিশিয়ান ওমেনের কাজ ছিল এই পুরনো প্রক্রিয়াটা দেখাশোনা করা। কাল্টের মতো সব থেকে নিরাপদ হোস্ট ছিল একজন শিশু, কারণ শিশু অনেক বছর অবধি বাঁচে, ফলে ডিমনটাকে বারবার ট্রান্সফার করার ঝুঁকিও নিতে হয় না। এরপর ক্যাসেটে সেই রিচুয়ালের আসল ফুটেজ দেখানো হয়। ভিডিওতে দেখা যায় যে মুখোশ পরা কাল্টের মেম্বাররা একটা প্রাচীন চেম্বারের আশেপাশে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। মাঝখানে শুয়ে আছে পুরনো হোস্ট,
আর ঠিক তারই ওপরে ঝুলিয়ে রাখা হয়েছিল ছোট্ট কেটিকে। মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে শুরু হয় এবং হঠাৎ করে পুরনো হোস্টের মুখ থেকে ঘন কালো একটা তরল পদার্থ বেরিয়ে আসে। অলৌকিকভাবে সেটা বাতাসে ভেসে উঠতে শুরু করে আর সরাসরি কেটির শরীরের ভেতরে ঢুকে যায়। আর ঠিক সেই মুহূর্তে নাসম্যানিয়ান পুরনো হোস্টের শরীর ছেড়ে কেটির শরীরের ভেতরে প্রবেশ করে। এরপর কেটিকে সেই পবিত্র রাপিংটা দিয়ে মুড়ে সার্ফোগাসটাকে ভেতরের মধ্যে বন্দি করে রাখা হয়। কাল্টের উদ্দেশ্য কখনোই কেটিকে বাঁচানো ছিল না। তারা চেয়েছিল যে কেটি যেন সারা জীবন সেখানের মধ্যে বন্দি হয়ে থাকে আর নাসম্যানিয়ান যেন পৃথিবীতে আর কোথাও ছড়াতে না পারে। ক্যাসেটের শেষ অংশে একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যদি নাসম্যানিয়ানকে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেওয়া হয় তাহলে সে পরিবারের মানুষদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। নাসম্যানিয়ানের প্রভাবে সেবাস্টিয়ান পুরোপুরি কেটির কন্ট্রোলে চলে আসে। সে নিজের মাথা দেয়ালের মধ্যে বারবার আঘাত করতে শুরু করে আর এরপর কেটিরই নির্দেশে সে গোপনে কেটির ঘরের মধ্যে ঢোকে আর তার শরীরে থাকা শেষ কয়েকটা সিক্রেট ইনস্ক্রিপশনটাও ছিঁড়ে ফেলতে শুরু করে। আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল, কারণ এই ইনস্ক্রিপশনগুলোই ছিল ডিমনটাকে আটকে রাখার একটা শেষ বাঁধন। কেটির শরীর থেকে যখন লাস্ট ইনস্ক্রিপশনটাও নষ্ট হয়ে যায় তখন কেটি পুরোপুরি তার শরীর হাওয়াতে ভাসতে থাকে আর পুরো বাড়ি জুড়ে ভয়ঙ্কর চিৎকার শুরু করতে থাকে। চারপাশের ফার্নিচারগুলো কাঁপতে শুরু করে, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, পুরো বাড়িটা অন্ধকার হয়ে যায়। নাসম্যানিয়ান এখন সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে আর মার্ড আর সেবাস্টিয়ান দুজনেই ডিমনের কন্ট্রোলে চলে যায়। আর সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপার হচ্ছে এটা যে মৃত কারমাইনের দেহ এবার নড়াচড়া করতে শুরু করে এবং সেও পুরোপুরিভাবে জ্যান্ত হয়ে যায় একটা ডিমনিক ফর্মে। পুরো বাড়ি একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায় আর এখানে চার্লি একা কেটির সাথে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু কেটি তখন আর কেটি ছিলই না। সে চার্লিকে বারবার কামড়াতে থাকে, তার শরীরের মাংসগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এদিকে কারমাইনের দেহ ডালিয়ার ওপর অনেকটা ভয়ঙ্করভাবে আক্রমণ চালাচ্ছিল। হঠাৎ তার মুখ থেকে একটা জীবন্ত স্করপিয়ন বেরিয়ে আসে আর সেটা জোর করে ডালিয়ার গলার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। স্করপিয়নটা তার শরীরের ভেতর দিয়ে চলতে চলতে গলার কাছে একটা ছিদ্র করে বেরিয়ে আসে। অবিশ্বাস্য হলেও ডালিয়া বেঁচে যায়, কিন্তু প্রচন্ড যন্ত্রণার মধ্যেও সে স্করপিয়নটাকে টেনে বার করে কোনো মতে সে পালিয়ে আসে। এদিকে লারিসা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেবাস্টিয়ানকে সেই ডিমনের প্রভাব থেকে বাঁচানোর চেষ্টা করে আর চার্লির মুখোমুখি হয় নাসম্যানিয়ান। কেটি শরীরটাকে ব্যবহার করে ডিমনটা চার্লিকে একটা উপহাস করতে থাকে। সে বলে, তোমার মেয়েকে তো তুমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছিলে, কিন্তু এখন সে তাকে আর বাঁচাতে পারবে না, এখন আমি তার বাবা। কথাগুলো চার্লিকে যতটাই হার্ট করুক না কেন, কিন্তু তখনই তার মাথায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে। ক্যাসেটের মধ্যে ট্রান্সফার রিচুয়ালের পুরো প্রক্রিয়াটা দেখানো হয়েছিল আর সেই জ্ঞানটা ব্যবহার করেই সে শেষ একটা চেষ্টা নেওয়ার সিদ্ধান্ত নেয়। চার্লি দৌড়ে গিয়ে কেটিকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর ডালিয়াকে বলে ক্যাসেটে যে শোনা প্রাচীন মন্ত্রটা আবার পড়তে। সমস্যা হলো স্করপিয়ন অ্যাটাকের কারণে ডালিয়ার গলা প্রায় নষ্ট হয়ে গেছিল, ঠিক মতো সে কথা বলতে পারছিল না, তবুও তার কাছে আর কোনো উপায় ছিল না। ডালিয়া নিজের গলার মধ্যে আঙুল রেখে খুব কষ্ট করে মন্ত্র পড়াটা শুরু করে। মন্ত্র যত জোরে হতে থাকে কেটি চিৎকার তত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন মুখ থেকে কালো ধোঁয়ার মতো সেই অদ্ভুত পদার্থটা বের হতে শুরু করে। নাসম্যানিয়ানের সেই ডিমনিক এসেন্সটা কেটির শরীর থেকে বেরিয়ে এখন চার্লির শরীরের মধ্যে প্রবেশ করে। নাসম্যানিয়ান এখন নতুন একটা হোস্ট খুঁজে পেয়েছিল আর নিজের মেয়েকে বাঁচানোর জন্য চার্লি ইচ্ছা করেই সেই হোস্ট হতে রাজি হয়েছিল, অর্থাৎ নিজের জীবনকে উৎসর্গ করে সে কেটিকে মুক্ত করেছে। অনেক বছর পর প্রথমবারের মতো কেটি সেই ডিমনের প্রভাব থেকে মুক্ত হয়। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়, ঝড় থেমে যায়, অলৌকিক ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। মড আর সেবাস্টিয়ান স্বাভাবিকভাবে সে আগের মতো ফিরে আসে। মনে হচ্ছিল লাস্টে সেই নাইটমেয়ারটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, কিন্তু আসলে তা না, কারণ এখন নাসম্যানিয়ানের নতুন হোস্ট হচ্ছে চার্লি। রিচুয়াল অনুযায়ী নতুন হোস্টের শরীরে ঢোকার পর ডিমন কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে থাকে, কিন্তু একদিন সে আবার জেগে উঠবে। অর্থাৎ চার্লি শুধু তার পরিবারকে কিছুটা সময় কিনে দিয়েছিল। অশুভ শক্তিটা ধ্বংস হয়নি, শুধু নতুন একটা বাড়ি খুঁজে পেয়েছিল, আর সেই নতুন বাড়িটি হলো চার্লি ক্যানন। নাসম্যানিয়ান কেটি শরীর থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই কেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। 8 বছর পর প্রথমবারের মতো তাকে পুরোপুরি সচেতন আমরা দেখতে পাই। সে চারপাশটা চিনতে পারে, এমনকি নিজের মাকেও মা বলে ডাকতে পারে। তখন সবাই বুঝতে পেরেছিল যে আসল কেটি অবশেষে ফিরে এসেছে। এরপর আসে সিনেমার সবচেয়ে ইমোশনাল সিনগুলোর মধ্যে একটা। রিচুয়াল শেষ হওয়ার পর কেটি আর চার্লি মেঝেতে শুয়ে থাকে, কিন্তু এত কিছু হওয়ার পরেও বাবা আর মেয়ে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল।
দৃশ্যটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এদিকে মাড আর সেবাস্টিয়ান পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়, ডিমনের সমস্ত প্রভাব তাদের শরীর থেকে চলে যায়। এরপর কাহিনীটা কিছুটা সময় এগিয়ে যায়। আমরা দেখি চার্লিকে একটা বিশেষ কফিনের মধ্যে একটা চেম্বারের ভেতরে রাখা হয়েছে, ঠিক সেইভাবেই যেভাবে কেটিকে রাখা হয়েছিল। আর এইখানে সিনেমার শুরুতে দেখানো হয়েছিল একটা ছোট্ট ডিটেল যেটা আবার ফিরে আসে। মনে আছে কেটি আর চার্লি মর্স কোড দিয়ে কথা বলতো? সেই জিনিসটাই এবার সবচেয়ে ইমোশনাল একটা মুহূর্ত তৈরি করে। কেটি চেম্বারের বাইরে থাকা মর্স কোড দিয়ে লেখে আই লাভ ইউ। কয়েক সেকেন্ড পর চেম্বারের ভেতরে থাকা চার্লিও উত্তর দেয় আই লাভ ইউ অল। সত্যি বলতে আমার মতে পুরো সিনেমাটার মধ্যে সব থেকে ইমোশনাল পার্ট ছিল এই পার্টিকুলার সিনটা। কারণ চার্লিও জানে হয়তো সে কখনো আর স্বাভাবিক জীবনে ফিরে যাবে না, তবুও সে খুশি কারণ তার সন্তানরা নিরাপদ। পরিবারটাও ধীরে ধীরে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। যে বোঝটা এতদিন কেটি বহন করছিল সেটা এখন চার্লির কাঁধে। কিন্তু সিনেমাটার শেষে আমরা একটা মারাত্মক টুইস্ট দেখতে পাই। লারিসা ডিটেকটিভ ডালিয়াকে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন করে। প্রথমে বিষয়টা খুব একটা পরিষ্কার ছিল না, কিন্তু কয়েক মুহূর্তের পরেই পুরো ব্যাপারটা আমাদের সামনে চলে আসে। আমরা দেখতে পাই সেই ম্যাজিশিয়ান ওমেনটা আসলে মরেনি, তাকে গ্রেফতার করে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। একদিন একজন প্রিজন ওয়ার্কার তার সেলে খাবার দিতে আসে, কিন্তু ওয়ার্কারটা আর কেউ নয় বরং লারিসা নিজে ছিল। লারিসা ধীরে ধীরে ম্যাজিশিয়ান ওমেনের সামনে দাঁড়ায়। তার চোখে মুখে স্পষ্ট রাগ আর ঘৃণা আমরা দেখতে পাই, কারণ এই মহিলার কারণে তার পরিবারের বছরের পর বছর নরকের যন্ত্রণা ভোগ করেছিল। এরপর লারিসা তাকে কটাক্ষ করতে শুরু করে আর হঠাৎ করে একটা সিরিঞ্জ বের করে ম্যাজিশিয়ানের ওমেনের শরীরের মধ্যে ইনজেক্ট করে ফেলে। এটা কোনো লিথেল ইনজেকশন ছিল না, লারিসা তাকে মারতে আসেনি, কিন্তু তার জন্য খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ডিটেকটিভ ডালিয়া সেখানে হাজির হয়, আর তার সঙ্গে ছিল হচ্ছে চার্লি। তবে আগের চার্লি নয়, চার্লিকে হুইল চেয়ারে বসিয়ে আনা হয়েছিল। তার পুরো শরীরে সেই মমির মতো সিক্রেট বাইন্ডিং মোড়ানো ছিল, অর্থাৎ এখনই সেই নতুন হোস্ট। তার শরীরের ভেতরেই বন্দি রয়েছে নাসমার নিয়ান। এরপর ডালিয়া আর লারিসা সেলের দরজা বন্ধ করে দেয়, আর তখনই তারা সেই একই ট্রান্সফার রিচুয়াল শুরু করে, যেটা আমরা পুরো সিনেমা জুড়ে বারবার দেখেছি। তাদের উদ্দেশ্য একটাই, চার্লির শরীর থেকে নাসমার নিয়ানকে বের করে ম্যাজিশিয়ান ওমেনের শরীরের মধ্যে পাঠিয়ে দেওয়া। যে মহিলা বছরের পর বছর নিরীহ মানুষদের জীবন নষ্ট করেছিল, এবার সেই মহিলাকে নিজের কাজের ফল ভোগ করতে হবে। সিনের শেষ মুহূর্তে রিচুয়াল শুরু হয়ে যায় আর ইঙ্গিত দেওয়া হয় যে নাসমার নিয়ানের নতুন হোস্ট হতে চলেছে ম্যাজিশিয়ান ওমেন। সত্যি বলতে এটা ছিল এক ধরনের পোয়েটিক জাস্টিস, কারণ যে মহিলা অন্যদের সন্তানকে বলি দিয়েছিল, অন্যদের পরিবার ধ্বংস করেছিল, শেষ পর্যন্ত সেই অশুভ শক্তির বোঝা নিজের কাঁধে সে নিতে বাধ্য হয়। তো বন্ধুরা, এই ছিল লি ক্রনিনের দ্য মমি সিনেমার সম্পূর্ণ গল্প এবং এন্ডিংটা এক্সপ্লেন। আমার ব্যক্তিগতভাবে এই সিনেমাটা ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে হরার অ্যাটমসফিয়ার, ডিস্টার্বিং সিনস আর ইমোশনাল এন্ডিং সবকিছু মিলিয়ে এটা 2026 সালের অন্যতম সবথেকে সেরা হরার একটা মুভি। তোমাদের কাছে এই সিনেমাটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের মতো ছোট ক্রিয়েটরদেরকে অনেকটা বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, এটা হরার টিউব বাংলার প্রথম ভিডিও, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরো অনেক হরার মুভি রিভিউ, এন্ডিং এক্সপ্লেন, ডার্ক স্টোরিজ আর অনেক কিছু হরার ইউনিভার্সে অজানা রহস্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আমার নাম মৃণাল দে আর তোমরা দেখছিলে হরার টিউব বাংলা।